ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের ১ তুমি পাখির মতো পাশে দাঁড়াও। একের ২ ড্যাশ শুকাইছে উঠানেতে সযতনে লঙ্কা মরিচ। একের ৩ দ্রুতপদে প্রস্থান করিল কে? দ্রুতপদে প্রস্থান করিল কে? দ্রুতপদে আর কি প্রস্থান করিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজে এই যে রমেশ আর শনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুতপদে প্রস্থান করলো। তাহলে দ্রুতপদে কে প্রস্থান করেছিল? রমেশ। একের ৪ ছেনুমাসিরা কোথা থেকে এসেছিলেন? উত্তরপাড়া থেকে। একের ৫ আজ আমাদের বাংলা পরীক্ষা বাক্যটি কি ধরনের? নির্দেশক বাক্য। একের ৬ তুমি কথা শুনবে না তাই তো? কোন শ্রেণীর প্রশ্ন? লগ্ন প্রশ্ন। একের ৭ ভালো থেকো কোন শ্রেণীভুক্ত? অনুজ্ঞাবাচক বাক্য। একের ৮ বাহ কি সুন্দর লিখেছো কি ধরনের বাক্য? আবেগসূচক বাক্য। একের ৯ অপু একটুখানি মুখে তুলিল। অপু কি বল? অপু এখানে যেহেতু নাম তাই এটা বিশেষ্য পদ। একের ১০ তুমি এখনো লেখা শুরু করনি। নিম্ন রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর? সর্বনাম। একের ১১ উত্তরটা তাড়াতাড়ি লেখো। তাড়াতাড়ি পদটি হচ্ছে বিশেষণ। একের ১২ ইস একটুর জন্য ভুল হয়ে গেল। ইস হচ্ছে কোন শ্রেণীর অব্যয়? আবেগসূচক অব্যয়। ২ এর দাগে আসি। ২ এর ১ বলেছে তখন সবই খালি খালি লাগতো। কখন কেন খালি খালি লাগতো? মানে লেখক অর্থাৎ জগদীশচন্দ্র বসু ছোটবেলায় যখন তিনি একা মাঠে বা পাহাড়ে বেড়াতে যেতেন তখন সব খালি খালি লাগতো। আচ্ছা, এই উত্তরটা লিখবে এই যে তখন সব খালি খালি লাগতো কখনকার অনুভূতির কথা বলা হয়েছে। লিখবে যে গাছের কথা প্রবন্ধের আলোচ্য অংশে তখন বলতে জগদীশচন্দ্র বসু তার বালক বয়সের কথা বোঝাতে চেয়েছেন। আর কেন উত্তরটা লিখবে যে অল্প বয়সে জগদীশচন্দ্র যখন একা একা মাঠে কিংবা পাহাড়ে যেতেন তখন প্রকৃতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেনি, তাই প্রকৃতির রাজ্যে সমস্ত কিছুই তার খালি খালি লাগতো। এইটুখানি দেবে। ওর পরে যেটা আছে অনুভূতির বদল ওটা দেওয়ার দরকার নেই। ২ এর ২ বলেছে হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠে। কিসের শব্দ? এটা কি করে বুঝবো থেকে দিয়েছে। এই যে হঠাৎ ৯৭ পাতায় আছে এই যে হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠেন। কিছুই নয়, সেলফের ওপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল। তাহলে সেলফের ওপর থেকে টেবিল ল্যাম্প পড়ে ভাঙার শব্দ। ২ এর ৩ আজ সকালে মনে পড়ল একটি গল্প। কোন গল্প? এই যে আজ সকালে মনে পড়ল একটি গল্প। এই যে কোন গল্প? সেই প্রথম স্বদেশী যুগের সময়কার কি করে লেখক অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার প্রচলন করেছিলেন। তাহলে সেই প্রথম স্বদেশী যুগের সময়কার কি করে লেখক অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার প্রচলন করেছিলেন সেই গল্প মনে পড়ল। ২ এর ৪ দিয়েছে তাহার বুকের উপর হইতে একটি অতি গুরুভার পাষাণ নামিয়া গেল, কারণ বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে উদ্ধৃত অংশটা দিয়েছে পল্লী সমাজ থেকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে দিয়েছে। তো এখানে বলেছে তাহার বুকের উপর থেকে একটি অতি গুরুভার পাষাণ নেমে গেল। তো এটা যেহেতু ১ নাম্বারের আছে বলেছে ২০টি শব্দে। তো এই রমা রমেশের পারিবারিক কলহ বিবাদ অন্তর্দ্বন্দ্ব মান অভিমানের নিদারুণ প্রভাব পড়েছিল সেদিন বিপন্ন গ্রামবাসীদের ওপর। জমিদারিতে প্রত্যক্ষ মালিকানার অভাবও সেদিন নিষ্ক্রিয় করেছিল রমাকে, কিন্তু পরিশেষে রমেশের জয় অন্তরে রমাকে কোথাও যেন একটা স্বস্তি দিয়েছিল এবং তার ফলেই তার বুকের ওপর থেকে একটি গুরুভার পাষাণ নেমে গিয়েছিল। ২ এর ৫ দিয়েছে তারা শুধু কেঁদে মরে বাইরে, কারা কেন কেঁদে মরে এটা দিয়েছে হাওয়ার গান কবিতা থেকে। বলেছে তারা শুধু এই যে তারা শুধু কেঁদে মরে বাইরে, তাহলে কারা কেঁদে মরে? হাওয়ারা কেঁদে মরে। কেন কেঁদে মরে? না তাদের বাড়ি নেই, তাই সারা দিন রাত তারা বুক চাপা কান্নায়
কেঁদে মরে, তাহলে হাওয়ারা কেঁদে মরে আর তাদের বাড়ি নেই বলেই তারা কেঁদে মরে। 2-6 দিয়েছে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, কারণ এটা দিয়েছে জসীমউদ্দিনের গড়াই নদীর তীরে থেকে। এই যে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, কেন তারা নির্ভয়ে গান ধরে? লিখবে যে এটা 1 নম্বরের আছে, তাই এটা 3 নম্বরের উত্তরে এতটা লেখার দরকার নেই। লিখবে যে গাছের লতা পাতায় ঘেরা কুটিরটিকে পাখিরা মুক্ত প্রকৃতির অংশ বলে মনে করে এবং কুটিরটির পরিবেশ এতটাই শান্ত যে পাখিরা সেখানে মানুষের উপস্থিতিও টের পায় না এবং তাই নির্ভয়ে সেখানে তারা গান ধরে। 2-7 দিয়েছে কেউ তাহা জানে নাকো। এটা দিয়েছে জীবনানন্দ দাশের পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি, বলেছে কে কি জানে না। এই যে কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন কবির হৃদয়ে ঘর বেঁধেছে, কেউ তাহা জানে না। তাহলে কেউ তা জানে না, তাহলে কে কি জানে না। কবির হৃদয়ে কোন গল্প, কোন কাহিনী, কোন স্বপ্ন ঘর বেঁধেছে তা কেউ জানে না। 2-8 বলেছে ওই দিকে যাব না, কে কেন বলেছিল। এটা ছন্নছাড়া থেকে দিয়েছে অচিন্ত কুমার সেনগুপ্তের। তো কবি যে ট্যাক্সিতে উঠেছিলেন সেই ট্যাক্সির ড্রাইভার ওদিকে যাবে না বলেছিল, কারণ ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, তারা গাড়ি থামিয়ে লিফট চাইবে আর বলবে হাওয়া খাওয়ান, তাই জন্য ড্রাইভার ওইদিকে যাবে না। তাহলে কই বলেছিল? ড্রাইভার বলেছিল। কবি যে ট্যাক্সিতে উঠেছিলেন তার ড্রাইভার বলেছিল ওদিকে যাব না, কারণ রাস্তার মাঝে ছন্নছাড়া কটা বেকার যুবক দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে এবং কাছে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে এবং বলবে হাওয়া খাওয়ান। 2-9 বলেছে তবু কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে, কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এটা বই মানে হচ্ছে পথের পাঁচালী, এটা পথের পাঁচালী 61 পেজে রয়েছে। বলেছে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যে পাতাল করে তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছে বলে দুর্গা তার মাকে জানায় এবং তা শুনে সর্বজয়ার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে ওঠে। সঙ্গে সঙ্গে অপুও বলে যে সেটা ঠিক মাংসের মতো খেতে। পাতাল করে এক জায়গায় কত ফুটে আছে, তো সেটা ভেবেছে ভ্যাঙের ছাতা, মানে যেটা আমরা মাশরুম বলি। তো এই প্রশংসা বাক্যে ছেলে মেয়ের খাবারের এই উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ের বুকে গর্বে এবং তৃপ্তিতে ভরে উঠলো। আচ্ছা, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠলো, মানে এটা দুর্গা তৃপ্তি পেয়েছে। আর তাহলে এখানে বলবে যে এখানে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পাতাল করে তরকারিটার অপূর্ব স্বাদের প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে যে সর্বজয়া যদি আরো উপকরণ পেত তাহলে তরকারিটা আরো সুন্দর হতো। 2-10 বলেছে বাবার জন্য অপুর মন কেমন করে কখন। এটা আছে বইয়ের 77 পাতায়, মানে পথের পাঁচালীতে 77 পাতায় আছে। এই যে বাবার জন্য অপুর মন কেমন করে কখন। লিখবে যে বারোয়ারিতলা যাত্রার আসর বসেছে, কিন্তু এই সময় কোনো উল্লাসের প্রবল শক্তি তার বাবাকে যেন নিতান্ত অসহায় নিরীহ দুর্বল করে দিয়েছে। সাধ্য নেই যে অপুকে পড়বার কথা পর্যন্ত মুখে উচ্চারণ করে, তাই তার বাবার জন্য অপুর মন কেমন করে। 1 নম্বরের এর থেকে আর যে বারোয়ারিতলায় যাত্রা বসেছে, তো এই সময় কোনো উল্লাসের প্রবল শক্তি তার বাবাকে যেন নিতান্ত অসহায় নিরীহ দুর্বল করে দিয়েছে। সাধ্য নেই যে অপুকে পড়বার কথা পর্যন্ত মুখে উচ্চারণ করে। এই সময় এই কথা মনে করে তার বাবার জন্য মন কেমন করত। 2-11 বলেছে লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতে একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা কোন বইয়ে কি পড়েছিল। এটাও আছে পথের পাঁচালী 64 পাতায়। কোন বইতে? এই যে সর্বদর্শন সংগ্রহ বইতে সে পড়েছিল যে শকুনের ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন রৌদ্রে রাখতে হয়, পরে সেই ডিম মুখের ভেতরে পুড়ে মানুষ ইচ্ছা করলে শূন্য মার্গে বিচরণ করার ক্ষমতা প্রাপ্ত হয়।
দুইয়ের 12 দিয়েছে, তবু যেন বিনির সাহস হয় না, কারণ কি? এটা আছে বইয়ের 69 পাতায়। লিখবে বিনি হচ্ছে ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে। কালীনাথ চক্রবর্তী হচ্ছে যুগীর বামুন বলে সামাজিক ব্যাপারে পাড়ায় তাদের নিমন্ত্রণ হয় না, গ্রামের একপাশে নিতান্ত সংকুচিত ভাবে বাস করে, অবস্থাও ভালো নয়, এবং সেই জন্য বিনির সাহস হয় না। এবারে আসি 3-এর দাগে। 3-এর 1-এ বলেছে ওরা নেই রাজ্যের বাসিন্দা, অর্থ বুঝিয়ে দাও। এটা ছন্ন ছাড়া থেকে দিয়েছে। ওরা বলতে এখানে অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় উল্লেখিত ছন্নছাড়া বেকার ছেলেদের বোঝানো হয়েছে। সেই সব ছন্নছাড়া বেকার ছেলেদের যুগের চাপে কিছুই নেই, তাদের না আছে আশ্রয়, না আছে সম্বল, না আছে ভবিষ্যৎ, আইন কানুন, বিনতা, ভদ্রতা, শ্লীলতা, শালীনতা এসব কিছু নেই তাদের। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, তাদের জন্য মেলায় খেলার মাঠে টিকিট নেই, হাসপাতালে শয্যা নেই, বাড়িতে ঘর ও খেলার মাঠ নেই, তাদের অনুসরণ করার মতো নেতা নেই, প্রেরণা জোগানো প্রেম নেই, এমনকি তাদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। এই কারণেই তাদের সম্পর্কে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। অথবাতে বলেছে কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কাঁদছিল কেন? সাধারণভাবে দুঃখ বেদনা অনুভূতি প্রকাশের মাধ্যম হচ্ছে কান্না। যন্ত্রণায় মানুষ ও মানবেতর প্রাণ কান্নার মধ্যে দিয়ে তাদের দুঃখানুভূতিকে প্রকাশ করে। কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির রূপতন্ময় কবি। এই বাংলা প্রকৃতির যুগ যুগান্তের প্রবাহমানতার সঙ্গে কবি একাত্মতা অনুভব করেছেন। তাই কবি বাংলার অতি পরিচিত জলশিরি নদীর জলে একটি ভাসমান ডিঙি দেখে নিঃসঙ্গ একাকী মালিকহীন ডিঙিটা যন্ত্রণার শরিক হয়েছেন। ঝাঁঝরা প্রোপড়া ডিঙিটি নির্জীব, কিন্তু একদিন এই ডিঙি ঘিরে প্রাণের উত্তাপ চিরসত্য ছিল, অথচ আস্থা শূন্য, ফাঁকা। কবির জীবনেও একদিন পাড়াগাঁয়ের রোদ, শঙ্খচিল, শালিকের কলরব, চালতা হিজলের বুনো গন্ধ চিরসত্য ছিল, কিন্তু বর্তমানে তা ঝরে পড়া শুকনো হলুদ পাতার মতোই বহুদূরে সরে গিয়েছে। কবির জন্মান্তরের প্রকৃতি যেন স্মৃতি মেদুরতার স্বপ্নে জেগে রয়েছে, তাই কবির মনও যেন ওই নিঃসঙ্গ ডিঙি নৌকার মতো আকাশের তলে কেঁদে কেঁদে ভেসে থাকে। 3-এর 2 বলেছে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে, ভালোবেসে কারা থেমেছিল, এবং সংক্ষেপে বাড়িটির বর্ণনা দাও। পল্লীকবি জসীমউদ্দীন তার গড়াই নদীর তীরে কবিতায় গড়াই নদীর কূলে অবস্থিত একটি কুটিরের অপরূপ চিত্র অঙ্কন করেছেন। প্রকৃতি যেন কুটিরটিকে পরম মমতায় আপন স্নেহবন্ধনে আবদ্ধ করে রেখেছে। আকাশের কোলে ভেসে চলা রঙিন মেঘেরাও যেন মাটির বুকে অবস্থিত এই কুটিরটির সঙ্গে একাত্মতা অনুভব করে, তাই তারাও কুটিরের ওপর দিয়ে ভেসে চলার সময় কুটিরটাকে ভালোবেসে থমকে দাঁড়িয়ে পড়ে। আকাশ ও মাটির বিস্তর ব্যবধান থাকলেও দুটি প্রকৃতির অঙ্গ, এখানে প্রকৃতির সৌন্দর্য যেন আকাশ এবং মাটির সেই ব্যবধান ঘুচিয়ে দেয়। অথবাতে বলেছে তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, তাৎপর্য লেখো। শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। আজকের সমাজের যন্ত্রণা ও অসহায় বোধে জর্জরিত মানুষের পাশে ভালোবাসা ও নির্ভরতা নিয়ে দাঁড়াতে পারে এমন একজন মানুষকে কবি যেন সকাল থেকে প্রত্যাশা করছেন। সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যা থেকে রাত, অর্থাৎ সারাটি সময় ধরে কবি মানবিকতা বোধসম্পন্ন একজন মানুষকে মনে করেছেন, তাকে পেতে চাইছেন। কবি অনুভব করেছেন বর্তমান যুগে মানুষ ভিতরে ভিতরে বড় একা এবং অসহায়, তাই তার পাশে এসে তাকে নির্ভরতা দিতে পারার মতো একজন মানুষের আজ বড় প্রয়োজন। সেই ধরনের একজন মানুষকেই কবি মনে মনে কামনা করছেন। সে এসে মানুষের কষ্ট লাঘব করবে, এটাই কবির কামনা। আচ্ছা, এই যে 3-এর 3, তুমি অত্যন্ত হীন এবং নীচ, কে কাকে কেন বলেছিল এটা লিখবে। যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ বাল্যসখী রমাকে গ্রামবাসীদের দুরবস্থার কথা বলেও বাঁধ কাটার অনুমতি পায়নি। রমা সম্পর্কে রমেশের অন্য ধারণা ছিল, কিন্তু যখন রমা স্পষ্টভাবে জানিয়ে দেয় তার পক্ষে ক্ষতি স্বীকার করা সম্ভব নয় এবং দরদি রমেশই যেন ক্ষতিপূরণ দিয়ে দেয়,
বিপন্ন কৃষকদের দুর্দিনে রমেশের কথায় রমার এরূপ কঠিন প্রতিক্রিয়া তার হৃদয়ের সংকীর্ণতাকেই প্রকাশ করে, যা রমেশের কাছে একেবারেই প্রত্যাশিত ছিল না। তার স্থান রমেশের দৃষ্টিতে ছিল অনেক পরে। নিজেকে সংযত করতে না পেরে সে জানিয়েছিল রমাকে শুধু নিষ্ঠুরই বলা যায় না, সে অত্যন্ত নীচ এবং সংকীর্ণ মনা। এই পর্যন্ত লিখে দেবে। অথবাতে বলেছে এইরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল। কিভাবে বৃক্ষ শিশুটি ঘুমায় রইল? আচ্ছা, এটা ছায়া থেকে একটু দিচ্ছি, তো তোমরা একটু লিখে নেবে। লিখবে মাটিতে ঢাকা পড়ে বৃক্ষ শিশু বাইরে শীত ও ঝড় থেকে রক্ষা পায়, এইভাবে বৃক্ষ শিশুটি নিরাপদে ঘুমিয়ে থাকে। তিনি চারেতে দিয়েছে আর তার কাছে কিনা এই অভ্যর্থনা, কার কাছে কোন অভ্যর্থনার কথা বলা হয়েছে? এটা কি করে বুঝবো? গল্প থেকে দিয়েছে। লিখবে যে ছেনু মাসি এবং বেনু মাসি অনেক তোড়জোড় করে উত্তরপাড়া থেকে ভবানীপুরে এসেছেন। তাদের দেখে মুখে যত আড়ম্বরপূর্ণ সাদর অভ্যর্থনা জানিয়েছেন, যেমন ও মা আমার কি ভাগ্য বা কি আনন্দ যে হচ্ছে ইত্যাদি, তার আগেই তার ছেলে বুকু ফাঁস করে দিয়েছে যে মা আসলে অতিথিদের অসময়ে আসায় বিরক্ত এবং তাদের সম্পর্কে বলেছে যে অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না মন্তব্য করেছিলেন। তাই বাস্তবে নির্মলার সেই বাহ্যিক অভ্যর্থনা ছিল সম্পূর্ণ ভণ্ডামিপূর্ণ, কৃত্রিম। ছেনু বেনু সেই ভণ্ডামি বুঝতে পেরেই ক্ষুব্ধ হয়ে প্রশ্নটি মনে মনে করেছে। অথবা এলাহি ব্যাপার সব কোন প্রসঙ্গে এই উক্তি? ব্যাপারটি কি? এই যে এই উত্তরটা লিখবে যে নাটোর পৌঁছানোর পর নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের আন্তরিক আতিথেয়তা এবং আদর যত্নে মুগ্ধ হয়েছিলেন লেখক এবং অন্যান্য অতিথিরা। কার্পেট, তাকিয়া, ভালো দামি ফুলদানি, ঝাড় লণ্ঠন ইত্যাদিতে সাজানো নাটোর রাজের বাড়ি ও বৈঠকখানা দেখে লেখকের সেটিকে ইন্দ্রপুরী বলে মনে হয়েছিল। এই রাজ সমাদরে খুশি হয়ে তিনি একে এলাহি ব্যাপার বলতে চেয়েছেন। 3-5 দিয়েছে এই জন্য তাহার ভারী লজ্জা, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এটা পথের পাঁচালী থেকে দিয়েছে। এই যে এই জন্য তাহার ভারী লজ্জা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এখান থেকে একটুখানি বলবে যে বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস। একখানা শুকনো হালকা, গোড়ার দিক মোটা আগার দিক সরু বাঁকা কঞ্চি হাতে করলেই অপুর মন পুলকে শিহরিয়া ওঠে, মনে অদ্ভুত সব কল্পনা তার জাগে। অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করে বেড়ায় কথা কেউ না শুনতে পারে, অপুর সেদিকে অত্যন্ত চেষ্টা। এইরূপ অবস্থায় লোকে তাকে আপন মনে বকতে দেখলে পাগল ভাববে বা অন্য কিছু মনে করবে। এই আশঙ্কায় সে পারতপক্ষে জনসমাগমপূর্ণ স্থানে অথবা যেদিকে কেউ হঠাৎ এসে পড়তে পারে সেসব দিকে না গিয়ে নদীর ধারে বা নির্জন বাঁশবনের পথে বা নিজেদের বাড়ির পিছনে তেঁতুল তলায় ঘোরে। এই অবস্থায় তাকে কেউ যাতে না দেখে সেদিকে তার অত্যন্ত সতর্ক দৃষ্টি থাকে। কখনো যদি কেউ এসে পড়ে তখন সে জিভ কেটে হাতের কঞ্চিখানা ফেলে দিয়ে পাছে কিছু মনে করে, এই বিষয়ে তার ভারী লজ্জা। এটা পথের পাঁচালী 63 পেজে রয়েছে। অথবা বলছে তোমার হাতে বইয়ের অপমান হবে না, কোন বইয়ের কথা বলা হয়েছে আর বক্তার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল?
আচ্ছা, এখানে কোন বইয়ের কথা বলা হয়েছে? এই যে তোমার হাতে বইয়ের অপমান হবে না কোথায়, প্রশ্নোক্ত কথাটি নরোত্তম দাস বাবাজি অপুকে উদ্দেশ্য করে বলেছে। এই যে নরোত্তম দাস বাবাজির কাছে প্রেম ভক্তি চন্দ্রিকা নামক একটি বই ছিল, সেই বইটার কথা এখানে বলা হয়েছে। আর এই উত্তরটা লিখবে যে কিরকম সম্পর্ক ছিল না, অপু যখন ছোট ছিল তখনই তার বাবা তাকে সঙ্গে করে নিয়ে যেতেন নরোত্তম দাস বাবাজির কাছে। বৃদ্ধ বাবাজি অপুকে খুব স্নেহ করতেন, দুজনের মধ্যে বেশ গল্প জমে উঠত। তার সাথে এটা দিতে পারো যে বাবাজির সাহচর্য অপুর কাছে তাজা মাটি পাখি গাছপালার সাহচর্যের মতোই অন্তরঙ্গ এবং আনন্দপূর্ণ মনে হতো। তিনের ছয়তে বলেছে উহ কি ভীষণ হৃদয়হীনতা, প্রসঙ্গ উল্লেখ করো। এটা আছে পথের পাঁচালী বইয়ের 52 পাতায়। লিখবে যে অপু উঠানে টেলিগ্রাফের তার লাগিয়েছিল, কিন্তু বেলা হয়ে যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়ে ঢুকে উঠানে পা দিতেই কি যেন একটা সরি দড়ির মতো বুকে আটকালো এবং সঙ্গে সঙ্গে কি যেন একটা পটাং করে ছেড়ে যাবার শব্দ হলো এবং দুদিক হতে দুটা কি যেন উঠানে ঢিলে হয়ে পড়ে গেল। সমস্ত কাজটা চোখে নিমেষে হয়ে গেল, কিছু ভালো করে দেখবার কি বুঝবার পূর্বেই, আগেই আর কি। তো ক্ষতির অপু যখন জানতে পারলো যে টেলিগ্রাফের তার ছিঁড়ে গেছে, তো ক্ষতির আকস্মিকতার বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাহর করতে পারলো না। পরে একটু সামলে নিয়ে চেয়ে দেখলো যে উঠানের মাটিতে ভিজে পায়ের দাগ এখনো মেলেনি। তার মনের ভেতর থেকে কে ডেকে বলল, মা ছাড়া আর কেউ নয়, কখনোই আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকে সে দেখলো মা বসে বসে নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুচ্ছে। সে হঠাৎ দাঁড়িয়ে পড়লো এবং যাত্রাদলে অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকে বাঁশির সপ্তমের মতো রিনরিনে তীব্র মিষ্টি সুরে বলল যে আমি কষ্ট করে ছোটাগুলো বুঝি বন বাগান ঘেটে নিয়ে এসেছি, আহ নিয়ে এসেছি, আমার বুঝি কষ্ট হয় না? কাঁটায় আমার হাত পা ছড়ে গিয়েছিল। তো মায়ের প্রতি তার একটা অভিমান হয়। হ্যাঁ, মায়ের প্রতি তার একটা অভিমান হয়, তাই আগে আগে সে ভাবতো যে তার মা তাকে ভালোবাসে। যদিও তার সে ভ্রান্ত ধারণা অনেকদিন ঘুচে গিয়েছে, তবু মাকে একটা নিষ্ঠুর পাষাণরূপী কখনো স্বপ্নে কল্পনা করেনি। কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটে, কোথায় পালিতদের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরুমহাশয়ের বাসবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা একা ঘুরে বহু কষ্টে উঁচু ডাল থেকে দোলানো গুলঞ্চলতা কত কষ্টে জোগাড় করে সে আনলো। এক্ষুনি রেল লেন খেলা হবে, সব ঠিকঠাক। আর তাই আর কিনা তার মা টেলিগ্রাফের তারটা ছিঁড়ে দিয়েছে, তো সেই জন্য উদ্ধৃত উক্তিটি অপু করেছে। অথবা বলেছে কয়েকজন জেলে ছেলে কি পরামর্শ করলো আর তারপরে কি ঘটেছিল। এটা আছে 62 পাতায়। কয়েকজন জেলে ছেলে পরামর্শ করলো এবং তারা পুটুকে বলেছিল, আচ্ছা এটা বলবে যে জেলে পাড়ার ছেলেদের সাথে এই যে পুটু হচ্ছে জেলে পাড়ার ছেলে, জেলে পাড়ার ছেলেদের সাথে অপু গুলি খেলতে গিয়েছিল, কড়ি খেলতে গিয়েছিল। তো কয়েকজন ছেলে পরামর্শ করে এবং তারা পুটুকে বলে যে আর এক হাত তফাৎ থেকে পুটুকে মারতে হবে, কারণ তার হাতে টিপ বেশি। তখন পুটু তাকে বলেছিল যে যে টিপ বেশিটা থাকা কোনো দোষ নয়, তোমরাও যেত। জেলে ছেলেদের উদ্দেশ্যে বলেছিল যে তারাও যেন যেত। পুটু তাদেরকে বারণ করেনি। পরে সে চারিদিক চেয়ে দেখলো যে জেলে ছেলেরা সব একদিকে হয়েছে। তখন পুটু ভেবেছিল যে এত বেশি করি সে কোনোদিন জেতেনি, আর তাই আজ আর সে খেলবে না। খেললে আবার যদি সে আর কি করি তার সব হাত থেকে হাতছাড়া হয়ে যায়, সে সব হেরে যায় এবং সব করি হাতছাড়া হয়ে যায়। হঠাৎ সে করি ছোট্ট থলিটা হাতে নিয়ে বলেছিল যে সে এক হাত বেশি নিয়ে খেলবে না, সে বাড়ি চলে যাচ্ছে। পরে জেলে ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখে সে নিজের অজ্ঞাতসারে নিজের কড়ির থলিটা শক্ত মুঠায় চেপে রাখলো। একজন এগিয়ে এসে তাকে বলল যে না খেলে আর কি যেতে দেওয়া হবে না।
সে সঙ্গে সঙ্গে সে হঠাৎ পুটুর থলি শুদ্ধ হাতটা চেপে ধরলো। পুটু ছাড়িয়ে নিতে গেল, কিন্তু জোরে পারল না। বিষণ্ণ মুখে বলল, বা রে, ছেড়ে দাও না আমার হাত। পেছন থেকে কে যেন পুটুকে ঠেলা মারলো এবং সে পড়ে গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়লো না। সে বুঝেছে এইটি কারবার জন্য তাদের চেষ্টা। পড়ে গিয়ে সে প্রাণপূর্ণে থলিটা পেটের কাছে চেপে রাখতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, তাতে গায়ের জোরও কম। জেলেপাড়ার বলিষ্ঠ এবং তার চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে সে আর কতক্ষণ যুঝতে পারবে। হাত থেকে কড়ির থলিটা অনেকক্ষণ কোন ধারে ছিটকে পড়েছিল, কড়িগুলি চারিধারে ছত্রাকার হয়ে গেছিল। 3 নাম্বার আছে, একটুখানি লিখলেই হবে। 4-এ আসি। 4-এর 1-এ দিয়েছে মাথা এবং পাকা শব্দের দুটি করে ভিন্ন অর্থে বাক্যে প্রয়োগ দেখাও। মাথা এবং পাকা। তো মাথা দিয়ে লিখবে, একটা হচ্ছে চিন্তা করা, মাত্র 2 মাস পরে মাধ্যমিক পরীক্ষা, তাই অন্যান্য বিষয়ে মাথা ঘামানো বন্ধ করো। আর একটা হচ্ছে প্রধান ব্যক্তি, প্রবীণ রহিম চাচা গ্রামের মাথা বলে, তার কথা সবাই মানে। আর একটা হচ্ছে পাকা, এই যে কংক্রিট, সাগর দিঘির ধার দিয়ে পাকা রাস্তা ধরে সোজা হাঁটলেই তোমরা চরে পৌঁছাবে। আর একটা হচ্ছে বয়সোচিত নয় এমন, বয়স অল্প হলেও ছেলেটি সব বিষয়ে পাকা পাকা কথা বলে। 4-এর 2-তে দিয়েছে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষিকাকে পত্র লিখতে বলেছে। তো লিখবে, মাননীয় প্রধান শিক্ষিকা, বিদ্যালয়ের নাম ঠিকানা দেবে। বিষয় হচ্ছে অনুপস্থিতির কারণ জানানো। সবিনয় নিবেদন, আমি আপনার বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। গত 20-4-2006 থেকে 24-4-2006 পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। উক্ত সময় আমি হঠাৎ জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলাম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে ছিলাম। বর্তমানে আমি সুস্থ আছি এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছি। অনুগ্রহ করে আমার অনুপস্থিতির দিনগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আন্টি। বিনীত, তোমার নাম, ক্লাস, রোল দিয়ে দেবে। অথবাতে বলেছে, তোমার অঞ্চলে নতুন গ্রন্থাগার গড়ে তোলার প্রয়োজনীয়তা জানিয়ে সংবাদপত্রে চিঠি লেখো। মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু এবেলা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, বিবাদিবাগ, কলকাতা 1। বিষয়, আমাদের অঞ্চলে নতুন গ্রন্থাগারের প্রয়োজনীয়তা। সবিনয় নিবেদন, আপনার সম্মানিত পত্রিকার মাধ্যমে আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ সমস্যার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এলাকায় বর্তমানে কোনো সুসংগঠিত গ্রন্থাগার নেই, ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও সাধারণ মানুষের জ্ঞান চর্চা ব্যাহত হচ্ছে। গ্রন্থাগার একটি সমাজের জ্ঞান ভাণ্ডার। এটি ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তা করে এবং মানুষকে নতুন তথ্য ও জ্ঞানের সঙ্গে পরিচিত করে। আজকের ডিজিটাল যুগেও বই পড়ার গুরুত্ব অপরিসীম। একটি উন্নত গ্রন্থাগার আমাদের এলাকার শিক্ষার মান উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করতে পারে। অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যেন আমাদের এলাকায় দ্রুত একটি আধুনিক গ্রন্থাগার গড়ে তোলা হয়। ধন্যবাদ আন্টি। বিনীত বলে তোমার নাম লিখে দেবে।